থ্যাংক ইউ ভেরি মাচ। আমার রেকর্ড করতে মনে ছিল না। ধন্যবাদ, আমি রেকর্ড করেছি, এই মুহূর্তে শুরু করেছি। অনেক ধন্যবাদ তাসলিমা। জি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ, রেকর্ড স্টার্ট হয়েছে। তো আমরা যেটা বলছিলাম, বিজ্ঞান খুবই মজার একটা সাবজেক্ট, কিন্তু না বুঝলে, মুখস্থ করে, বই পড়ে বিজ্ঞানের নাম্বার পাওয়া খুব কঠিন। কিন্তু আপনি যদি অনুধাবন করতে পারেন, দেখবেন যে বিজ্ঞানে খুব ভালো নাম্বার পাওয়া সম্ভব। তো বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়ার আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে, আহ বিজ্ঞান কিন্তু একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস খুবই রিলেটেড, খুবই রিলেভেন্ট। যেমন ধরেন আলোক বিজ্ঞান যদি আমি বলি, আলোকের অনেকগুলো ঘটনা একটা আরেকটার সঙ্গে জড়িত। যেমন আজকে আমরা যেগুলো পড়বো, প্রতিফলন, আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পোলারাইজেশন, অপবর্তন, ব্যতিচার, পিট, তরঙ্গ তত্ত্ব, তাড়িৎ-চুম্বক তত্ত্ব, এই সবগুলো কিন্তু একটা আরেকটার সঙ্গে রিলেটেড। এখন সাপোজ আপনি এই ধরেন 10টা তত্ত্বের মধ্যে 7টা শিখলেন, 3টা শিখলেন না, কিন্তু আপনি যদি ওই 7টা তত্ত্ব জানেন, তাহলে ওই 7টার সঙ্গে কম্পেয়ার করে কিন্তু বাকি যে 3টা আছে সেখান থেকে যদি প্রশ্ন চলে আসে, আপনি কিন্তু আনসার করে ফেলতে পারবেন। আবার ধরেন আপনি 10টা তত্ত্বের মধ্যে 3টা জানেন, 3টা সম্পর্কে খুব ভালো নলেজ আছে, কিন্তু 7টা নলেজ আপনার অজানা। তখন দেখা যাবে যে সে যে 3টি আপনি জানেন, সেই 3টি থিওরির মধ্যে একটি থিওরি যদি চলে আসে, সেখানে হয়তো যে প্রশ্নটি এসেছে অ্যাবসলিউট ওই থিওরিটিতে আনসার করা যায়। আপনাকে একটু সাইড থিওরি দরকার ছিল, যেটা বাংলাদেশ বিষয়গুলি বা বাংলা বা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন বাংলাদেশ বিষয়গুলিতে 10টি চ্যাপ্টার আছে, আপনি 3টি চ্যাপ্টারের প্রতি চ্যাপ্টারে 100 করে 300 প্রশ্নের উত্তর এমসিকিউ শিখে গেলেন। যদি সেখান থেকে 3টা কমন করে আপনি 3টাই পারবেন, যদি 7টা আসে 7টাই পারবেন, একটাও না আসলে আপনি একটাও পারবেন না। কিন্তু বিজ্ঞানটা এরকম না। এজন্য বিজ্ঞানটা আমাকে বুঝতে হবে, মুখস্থ করলে চলবে না, ভাবতে হবে, বুঝতে হবে। আপনারা দেখেন যে বিশেষ অনেক পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন আসে, যেগুলো খুবই অ্যানালিটিক, যেগুলো সরাসরি আনসার করা যায় না। যেমন একটা প্রশ্ন যদি আমি বলি যে টেলিভিশনের রিমোট কন্ট্রোল কোন তার তথ্য কোন তরঙ্গ দিয়ে যায়, বেতার তরঙ্গ নাকি ইনফ্রারেড নাকি অপরোক্ষ তরঙ্গ নাকি আলট্রাভায়োলেট নাকি গামা রে, এক্স রে, যে কোনোটা আসতে পারে। এখন আপনি এটা কিন্তু জ্ঞানমূলক, একদম স্পেসিফিক। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটিতে কোন ধরনের লেন্স ইউজ করা হয়, সমতল নাকি উত্তল নাকি অবতল নাকি অবতল উত্তল নাকি কোন ধরনের, এটা কিন্তু আপনি এক্সাক্ট না জানলেও যদি লেন্সের ডেপথ নলেজটা যদি জানেন, তাহলে কিন্তু আপনি আনসার করে ফেলতে পারবেন। সায়েন্সের বিষয়গুলো এরকম। এই জন্য আমরা একটু চিন্তা করে অ্যানালিটিক্যালি করবো, ডাইরেক্ট বই মুখস্থ করবো না, আমরা একটু ভাবার চেষ্টা করবো, ভাববো। তো আমরা আজকে শুরু করছি আলোক বিজ্ঞান। আপনারা সবাই জানেন আলো কি? আলো এক প্রকার শক্তি। কেমন শক্তি? আলো এক প্রকার তাড়িৎ চুম্বক তরঙ্গ। আমাদের এই সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে তাড়িৎ চুম্বক তরঙ্গ আসে, শুধু সূর্য থেকে না, চারদিকে যত নক্ষত্র আছে প্রত্যেকটি নক্ষত্রই হচ্ছে আলোর উৎস, আলোর উৎস, তাড়িৎ চুম্বক তরঙ্গের উৎস। এই তাড়িৎ চুম্বক তরঙ্গ যেগুলো পৃথিবীর চারপাশ দিয়ে পৃথিবীর ভিতরে ভূমণ্ডলে আপতিত হচ্ছে, সেগুলো কি? তাড়িৎ চুম্বক তরঙ্গ। আমি এখানে একটু একটা রেঞ্জ যদি আমি দিই, একটা গ্রাফ স্কেল আঁকলাম মনে করি, এরকম এটা হচ্ছে খুব ক্ষুদ্র গামা রে, তারপর এক্স রে, তারপর এরকম বিভিন্ন রে আছে, ইনফ্রারেড, অপরিহিত, ইউভি, আলট্রাভায়োলেট, এরকম বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি আছে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ এইটুকু, এই স্কেলের মধ্যে দাগ কাটা দাগ কাটা দাগ কাটা বিভিন্ন রে আছে। এইখানে হচ্ছে এই সূর্য থেকে যে পরিমাণ রশ্মি আসে, তার অতি ক্ষুদ্র অংশ আমরা চোখে দেখতে পাই। এই চোখে যেটুকু আমরা দেখতে পাই সেটাই হচ্ছে কি দৃশ্যমান আলো বা আলো। এই আলোর ভিতরে, এই আলোর ভিতরে কয়েক হাজার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে, কয়েক হাজার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে। মানে কি, সূর্য থেকে যে আলোটা আসছে আপনারা কেমন দেখছি? স্বচ্ছ, সাদা, এর কোনো রং নেই, এটা লাল না, নীল না, কালো না, সবুজ না, বেগুনি, কোনো রং নেই। কেমন দেখতে? সাদা। সেই সাদা বস্তুটা এসে যখন কোনো বস্তুর উপর পড়ে, এই যে এটাকে আমি লাল দেখছি, এটাকে আমি সবুজ দেখছি, কারণ কি বলেন? দেখেন এই যে আমি কিন্তু এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম, মানে আলো কি বোঝাতে কি আমি রঙে চলে গেলাম। এইভাবে আপনাকে ধারণা করে করে বিজ্ঞান করতে হবে, তাহলে আপনি পারবেন আনসার। বলেন এটা লাল কেন দেখা যায়, সবুজ কেন দেখা যায়?
তাহলে আমি আরেকটা প্রশ্ন করি, আলো কি সেটা বোঝার আগে আরেকটা প্রশ্ন করি, যে কোন বস্তু রং বলতে কি, কালার মানে কালার কি দেখি, কালার দেখি কিভাবে জানেন? এই বস্তুটা এমন, তার যে বৈশিষ্ট্য, তার যে ধর্ম, তার যে অনুপরমাণুর যে গঠন, তার যে ওরিয়েন্টেশন, তার যে রিঅ্যারেঞ্জমেন্ট, সেই গঠনটা হচ্ছে এমন যে সূর্য থেকে যে হাজার হাজার কোটি কোটি রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসছে, সবগুলো সে শোষণ করে নিচ্ছে। একমাত্র লাল রঙের জন্য দায়ী যে আলো, সে আলোটাকে সে বাইরে বিক্ষেপ করে দিচ্ছে, রিফ্লেক্ট করে দিচ্ছে। রিফ্লেক্ট মানে কি, বাংলায় বলা হয় প্রতিফলিত করে দিচ্ছে। রিফ্লেকশন মানে প্রতিফলন। সে সবগুলো আলোকে গ্রহণ করে নিচ্ছে, গ্রাস করে নিচ্ছে। একমাত্র লাল আলোর জন্য দায়ী যে তরঙ্গ দৈর্ঘ্যটা, সে আলোটাকে সে কি করছে, রিফ্লেক্ট করে দিচ্ছে। সেইটা আমার চোখে এসে পড়ছে, যার কারণে আমরা এটাকে লাল দেখছি। তাহলে আমরা কিভাবে জিনিস দেখি, কিভাবে, যখন কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা সেটাকে দেখি। নট দ্যাট আমাদের চোখ থেকে কিছু একটা গিয়ে ওই বস্তুতে পড়লে পরে আমরা দেখি, এরকম না। কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে যদি এসে পড়ে, তাহলে সেটা আমরা দেখি। আলো দুই কারণে আসতে পারে। এক হচ্ছে সে নিজে একটা আলোর উৎস, হয়তো সে একটা বাল্ব, অথবা সে একটা নক্ষত্র, বা একটা আগুন, মোমবাতি। সে নিজেই একটা আলোর উৎস, তার দিকে আমি তাকিয়েছি, আলো এসে আমার চোখে পড়ছে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে অন্য অন্য কোনো উৎস থেকে, সে নিজে আলোর উৎস না, সে একটা পদার্থ, কিন্তু অন্য একটা উৎস থেকে আলো এসে তার উপর পড়ছে, তারপর সে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। তখন আমরা সেটাকে ওই তখন আমরা সেটাকে দেখতে পাচ্ছি। আর আমরা রং কখন দেখবো? যখন একটা নির্দিষ্ট রঙের জন্য দায়ী যে আলোক তরঙ্গ গুলা, সেগুলোকে সে রিফ্লেক্ট করে দিবে, প্রতিফলিত করে দিবে, বাকি সবগুলো সে গ্রাস করে নিবে। তখন যেটাকে সে রিফ্লেক্ট করে দিচ্ছে, যে আলোগুলোকে, সেটাকে আমরা চোখে দেখি। আর যে বস্তুটা সবগুলো আলোকে গ্রাস করে নিবে, তাকে বলা হয় কালো। আমরা একটা বস্তুকে কালো দেখি কখন, এটাকে কালো দেখছি কেন এই জায়গাটা? কারণ সে সবগুলো আলোকে রিফ্লেক্ট করে নিচ্ছে, এই জন্য আমরা তাকে কালো দেখছি। আচ্ছা, আবার সাদা কি কেন, এই জায়গাটাকে আমরা সাদা দেখছি কেন? কারণ হচ্ছে সাদা মানে কি, যে সবগুলো আলোকে রিফ্লেক্ট করে দেয়, সব আলোকে চারদিকে ছড়িয়ে দেয়, তাকে আমরা সাদা দেখি। তাহলে আমরা আলো বোঝার আগে রং বুঝে ফেললাম, রং কি জিনিস বুঝে ফেললাম। এবার আমরা ফিরে আসি আলোতে। এই যে সূর্য থেকে আসছে আলো, এটাকে বলা হয় বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য। আমরা যদি এই 7টা বড় বড় রেঞ্জে ভাগ করে ফেলি, 7টা বড় রেঞ্জ, 1 2 3 4 5 6 7, এই 7টা বড় রেঞ্জে আমি ভাগ করে ফেলবো। হ্যাঁ, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একক কি জানেন? দৈর্ঘ্য একক কি? দৈর্ঘ্যের একক যা, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একক তা। আচ্ছা, তাহলে প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? আচ্ছা, তরঙ্গ মানে কি জানেন? আলো কিভাবে যায়? আলো তো যায় তরঙ্গের মাধ্যমে, তাই না? এই একটা পিক থেকে আরেকটা পিক, এই যে দূরত্ব, এটাকে বলা হয় তরঙ্গের দৈর্ঘ্য। মানে আলো আলো কিভাবে আসে? ঢেউ খেলে আসে না, ঢেউ। এই ঢেউয়ের মধ্যে দুইটা উপরের অংশ, এই যে উপরে উঠলো আবার নামে আবার উপরে উঠলো, এই দুইটা অংশের যে দৈর্ঘ্য, মানে একটা পূর্ণ ঢেউ খেলতে যে দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটাকেই বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য। এখন সূর্য থেকে যে আলোগুলো আসছে, এগুলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আসছে। একটা হচ্ছে অনেক বড়, তারপর একটা হচ্ছে একটু ছোট, তারপর একটা হচ্ছে আরেকটু ছোট, তারপর একটা আরেকটু ছোট, আরেকটা আরেকটু ছোট, আরেকটা আরেকটু ছোট, আরেকটা আরো ছোট ক্ষুদ্র, আরেকটা একটু ক্ষুদ্র 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 ক্ষুদ্র। তাহলে বড় যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা, তার রেঞ্জ কত, ধরেন 700 ন্যানোমিটার। ন্যানোমিটার। দৈর্ঘ্যের একক কি বলেন তো? দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কি? মিটার। আমরা সবাই জানি। ওজনের একক কি? কেজি। সবাই জানি। ভরের একক, সরি, ওজনের একক কেজি না, ওজনের একক নিউটন। ভরের একক হচ্ছে কেজি, আমরা সবাই জানি। তারপর দৈর্ঘ্যের একক জানি, ভরের একক জানি, সময়, এই তিনটা হচ্ছে মৌলিক, প্রধান মৌলিক একক। আরো কয়েকটি মৌলিক একক আছে। যাই হোক, এই সবচেয়ে বড় যে আলোর তরঙ্গ, যে তরঙ্গের রেঞ্জের আলো আসতেছে, আপনি কল্পনা করেন সূর্যের মধ্যে একটা দৈত্য বসে আছে, তার হাতে অনেকগুলো অনেকগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে, অনেকগুলো বাঁশি আছে মনে করেন। একটা মোটা বাঁশি, মোটা বাঁশের বাঁশি, একটা চিকন, একটা চিকন, একটা চিকন, একটা চিকন। এই সবগুলো বাঁশিতে ফু দিলে, একটা একটা করে আলাদা আলাদা ফু দিলে এক এক রকম রেঞ্জের সাউন্ড উৎপন্ন হয়। ছোট বাঁশিটা, সেটার তরঙ্গ দৈর্ঘ্য কম, এই জন্য ফ্রিকোয়েন্সি বেশি, এই জন্য এটার শব্দটা অনেক চড়া। যেমন ছোট বাচ্চারা এবং মেয়েরা চিৎকার দিলে কেমন শোনা যায়, অনেক হাই ফ্রিকোয়েন্সি। আবার মোটা মানুষ গলা ভরাট জাতের, ওরা কিরকম জি, এটা কি সারেগামা সা, এটা কি সা, এই যে সারেগামার সা দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মানে কি তরঙ্গ দৈর্ঘ্য বড়।
আবার এমন একটা বাঁশি নিলাম যেটা একদম হাই ফ্রিকোয়েন্সিতে আমি ধরলাম, সারে গা সারে গা পা। তাই আমি বলতে চাচ্ছি এটাই, এটা হচ্ছে সেই বড় বাঁশি, বড় একটা বাঁশি। এটাতে ফু দিলে যে সাউন্ড হয় সেটাকে আমি কম্পেয়ার করতে পারি লাল রঙের সাথে। দেখলাম আমি লাল, অর্থাৎ সূর্য থেকে যে আলোগুলো আসছে বিভিন্ন রেঞ্জের আলো আসছে। এখানে বড় তরঙ্গ আসছে, আর এখানে আসছে একদম সবচেয়ে ছোট, এর মাঝামাঝি মাঝখানে গুলা মাঝামাঝি রেঞ্জে আছে। বিভিন্ন বিভিন্ন স্কেলের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো কিন্তু আমাদের চোখে আসছে। এই সবচেয়ে বড় যেটা সেটার নাম হচ্ছে লাল, আমি এখানে লিখেছি লাল। আর সবচেয়ে ছোট যেটা তার নাম হচ্ছে বেগুনি। লিখলাম আমি এখানে বেগুনি, বেগুনি। তাহলে আমরা একটা ছন্দ ছোটবেলায় শিখছিলাম না, বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। যদি জিজ্ঞেস করি ব্লু অর্থ কি, সবাই চোখ বন্ধ করবেন, ব্লু অর্থ নীল, যেটা ভুল। ব্লু অর্থ নীল না। দেখেন আমরা ব্লু অর্থ কি আমরা দেখি, নীল ইংরেজি কি আমরা আজকে নতুন করে শিখি। আপনার এখানে বর্ণালী, আলোর বর্ণালী 7টি রঙকে আমরা লিখি ফেলি। 7টি রং কেমন? ভিজ্জর, ভি আই বি জি ওয়াই ও আর, লিখে ফেলেন। ভিতে হচ্ছে পে, আইতে হচ্ছে নি, দিতে হচ্ছে আ, জিতে হচ্ছে স, ওয়াইতে হচ্ছে হ, অরেঞ্জ তো হচ্ছে কমলা, ক, এতে হচ্ছে লাল। এই বেনিয়া সহগুলো আমরা শিখলাম, তাই না? ভিজ্জর। তাহলে ভিতে কি? ভিতে হচ্ছে বেগুনি। বেগুনি মানে কি? ভায়োলেট, মানে বেগুনি। আইতে কি? নীল। নীল ইংরেজি কি? ব্লু নাকি? কেউ কেউ আনমিউট করেছে, একটু কাইন্ডলি মিউট করে দেন, নয়েজ হয় না মানে। একজন একটু আনমিউট করে বলেন, ফরা উলফাত মোহিনী একটু বলেন, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। বিতে হচ্ছে ব্লু, ব্লু হচ্ছে আসমানি, তাই না? আমরা অনেকেই, আপনাদের মধ্যে কেউ একজন করে বলেন, সাহসী লোককে আমি দেখতে চাই। স্যার অলমোস্ট সবাই মনে হয় এটাই জানতো স্যার, ব্লু অর্থ নীল। হ্যাঁ, কিন্তু না, আসলে ইন্ডিগো অর্থ নীল, আর ব্লু অর্থ হচ্ছে আসমানি, আকাশী, আকাশী কালার যেটাকে আমরা বলি, আকাশের যে রংটা দেখতে পাই। সবুজ, ওয়াই হচ্ছে হলুদ, ইয়েলো। আসলে লেখা দরকার ছিল না, এগুলো গুগল থেকে আপনারা পেতেন, তারপর আমি লিখে দিচ্ছি। অর্থাৎ এই এই যে ছোট্ট একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আলোগুলা সবচেয়ে বড় হচ্ছে এরকম রেঞ্জ, আর সবচেয়ে ছোটটা হচ্ছে এরকম রেঞ্জ। এই যে এক তরঙ্গ দৈর্ঘ্যটা ক্ষুদ্র ক্ষুদ্র আলো, এক তরঙ্গ দৈর্ঘ্যটা একটু ছোট, কত? এটাকে ধরেন আমি যদি লিখি 400 ন্যানোমিটার, 400 এন এম, এন মানে কি? ন্যানোমিটার। এই যে এখানে লিখছি বেগুনি, বেগুনিটা কত? 400 ন্যানোমিটার। আর লালটা হচ্ছে কত? সবচেয়ে বড় 700 ন্যানোমিটার, এটা হচ্ছে 700 ন্যানোমিটার। এটা চোখের উপর ডিপেন্ড করে, কারো কারো চোখ 420 ন্যানোমিটার পর্যন্ত দেখতে পারে, কারো কারো চোখ, সরি, 380 ন্যানোমিটার থেকে দেখা শুরু করে, তার চোখের রেঞ্জ বেশি। কোনো কোনো চোখ 720 ন্যানোমিটার পর্যন্ত দেখতে পারে, আবার কোনো কোনো চোখ 420 থেকে শুরু হয়, 680 তে শেষ হয়ে যায়। গড়ে বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন মানুষের চোখ যে দৃশ্য আলোর যে রেঞ্জ আছে তার মধ্যে 400 থেকে 700 পর্যন্ত ন্যানোমিটার পর্যন্ত গড়ে দেখতে পারে। এটাকে বলা হয় কি? আলোর দৃশ্যমান আলোর রেঞ্জ।
আর যদি বলা হয় আপনাকে দৃশ্যমান আলোর রেঞ্জটা কত, তাহলে এখানে বলবেন যে লালের জন্য 400, পরে গড়ে 40-50 করে বাড়িয়ে দিবেন, এটা 450, এটা 500, এটা 550, এটা 600, 650, 700, এভাবে 700 হচ্ছে কি লাল আলো হচ্ছে 700। এই জন্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বড়, আর নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট। এখন আলো তার মানে আলো কি? আলো হচ্ছে কিছুই না, আলো হচ্ছে তাড়িৎ চৌম্বক বিকিরণ। সূর্য থেকে যে তাড়িৎ চৌম্বক বিকিরণ আসে তার খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা দেখতে পাই, এটাকে বলা হয় আলো। তাহলে আলো কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আলো হচ্ছে এক প্রকার তাড়িৎ চৌম্বক বিকিরণ। সূর্য থেকে যে তাড়িৎ চৌম্বক বিকিরণ আসে সেখানে লক্ষ লক্ষ ধরনের, লক্ষ লক্ষ রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আসে। তার মধ্যে যেই বিকিরণ গুলো সর্বনিম্ন 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এবং সর্বোচ্চ 700 ন্যানোমিটার, এই রেঞ্জের ভিতরে যে বিকিরণ গুলো আমাদের চোখে আসে সেগুলোই হচ্ছে আলো। বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কেউ একজন সাউন্ড করেন, বুঝতে পারলে বলে দিন, বুঝতে পারছি। আচ্ছা, না বললে বলেন যে বুঝি নাই, কোনো একটা প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন করে ফেলেন। স্যার একটা ছিল শিওর, বলেন। স্যার, লাল আলোর দৈর্ঘ্যটা এর সাথে কি এই জন্যই কি রাডারের সাথে, মানে আই মিন টেলিফোনের যে বিভিন্ন যে বড় বড় টাওয়ার গুলো থাকে ওগুলোতে একটা লাল বাতি জ্বলতে থাকে, এটা কি ডিস্টেন্সের কারণে? ভালো কথা বলেছেন। হ্যাঁ, এটার জন্য আমি বলি, মিউট করে দেন, আমি বলে দিচ্ছি। এই আলোর প্রাকৃতিক ঘটনা দেখেন, আজকে যখন আমি পোস্ট দিয়েছিলাম যে প্রাকৃতিক ঘটনা, আলোর প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করবো, এর মধ্যে কিন্তু এটাও আছে যে গাড়ির সিগন্যালে কেন রেড লাইট ইউজ করা হয়, বা হেলিকপ্টারে কিংবা টাওয়ারে কেন লাল বাতি ইউজ করা হয়। কারণ হচ্ছে এই যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো, এগুলোর বিক্ষেপণ হয় কম, সহজে ছড়িয়ে ছিটিয়ে যায় না, সহজে বিক্ষিপ্ত হয় না। যার ফলে আপনি যখন একটা লাল রঙের আলোকে দেখবেন, এই যেটা হচ্ছে গাড়ির পিছনে বা টাওয়ারের মাথায় একটা আলোর উৎস, এটাকে অনেক দূর থেকে যখন দেখবেন তখন আপনি এটাকে এই যে এরকম ছড়ানো দেখবেন, ফলে আপনি আলোটা লাল দেখতে পারবেন। কিন্তু যদি আপনি লাল আলো ইউজ না করে এই কম তরঙ্গ দৈর্ঘ্যের বেগুনি বা নীল রেঞ্জের, বেগুনি নীল একটা রেঞ্জ, বেগুনি নীল আসমানি, এই তিনটা মিলে একটা রেঞ্জ, আবার ওইদিকে কমলা, লাল কমলা মিলে একটা রেঞ্জ, এদিকে মাঝখানে হলুদ সবুজ মিলে কি আরেকটা রেঞ্জ। এখন আপনি যদি একটা নীল আলো ইউজ করতেন তাহলে কি হতো জানেন? এই আলোটা চারদিকে ব্যাপকভাবে ব্লার হয়ে যেত, ব্লার বুঝছেন তো, ছড়িয়ে যেত। দেখেন না ডিএসএলআর দিয়ে যখন ছবি তুলে তখন পিছনে ব্যাকগ্রাউন্ড গুলা কেমন ঝাপসা হয়ে যায়, গাছের পাতার ফাঁক দিয়ে আলোগুলো বড় বড় বৃত্তাকার গোল 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 হয়ে যায়। খেয়াল করেছেন কি? ওটাকে ব্লার বলা হয়। তো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম বলে তার বিক্ষিপ্ত হয়ে যাওয়ার মাত্রা বেশি, এই জন্যই এটাকে দূর থেকে সহজে দেখা যায় না, নাই হয়ে যায়। আবার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে সে বিক্ষিপ্ত হয় না সহজে, এই জন্য তাকে অনেক দূর থেকে দেখা যায়। এই জন্য গাড়ির ব্যাকলাইটে কিংবা টাওয়ারে বা যে কোনো সিগন্যাল দিতে লাল বা লাল কমলা রঙের আলোকে ব্যবহার করা। আনসারটা কি ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু পরীক্ষায় আসবে, একদম রিটেন পরীক্ষায় ব্যাখ্যা সহ। আচ্ছা, অন্য টপিকে যাওয়ার আগে আমাদের কোর্স সম্পর্কে কিছু কথা বলি। আমাদের বিজ্ঞান কোর্সটা যে আমরা আলোচনা করব, যেহেতু আলোচনা ভিত্তিক, বিজ্ঞান তো মুখস্থ করার কোনো মানে নাই। আপনার একটা বইয়ের মধ্যে একটা ছক আছে, যে ধরেন 100টা যন্ত্রকে আবিষ্কার করেন, টেলিফোনকে আবিষ্কার করেন গ্রাহাম বেল, ডিনামাইটকে আবিষ্কার করেন আলফ্রেড নোবেল না কি যেন, এভাবে প্রত্যেকটা আলেকজান্ডার গ্রাহাম বেল। আচ্ছা, ডিনামাইট যেন কি আবিষ্কার? নোবেলই তো। হ্যাঁ, নোবেল পুরস্কার তো ডিনামাইটের মাধ্যমে এসেছে। সে ডিনামাইট ব্যবসা করে অনেক লাভ করেছে, পরে সে তার ট্রাস্ট গঠন করেছে, বলেছে এই ট্রাস্ট থেকে প্রতি বছর ইন্টারেস্ট আসবে, সেটা নোবেল প্রাইজ দিয়ে দেওয়া হবে। আলফ্রেড নোবেল নোবেলের আবিষ্কার, নোবেল প্রাইজের আবিষ্কার, উদ্যোক্তা। এখন এইভাবে 100টা জিনিসের যদি বলা হয় আবিষ্কারক কে, এটা আপনাকে আমি বলে বলে বলার কোনো মানে আছে? কোনো মানে নেই। তাই আপনাকে কি করব, যারা কোর্স করতে চান ভবিষ্যতে বা করবেন, তারা জেনে রাখবেন, বা যারা অলরেডি ভর্তি হয়েছেন, 47 জন অলরেডি ভর্তি হয়েছেন পেমেন্ট করে, তারা জেনে রাখেন আমি আপনাদেরকে এগুলো ছক মুখস্থ করাবো না, ক্লাস 5 এর বাচ্চাদের মতো আপনাদেরকে আমি ছক মুখস্থ বলে বলে মুখস্থ করাবো না। আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিব, এটা একটা করে নিয়ে, এটা এখান থেকে যে কোনো একটা এমসিকিউ আসবে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে দুইটা।
এক হচ্ছে কোন ছকটা পড়তে হবে কোন ছকটা পড়তে হবে না, ওটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমি আপনাকে বলে দিব। ফলে আপনার ডিসিশন নিতে সহজ হবে যে কোন ছকগুলো আপনি আগে পড়বেন। পরীক্ষা যদি চলে আসে তাহলে আপনি সময় কম করতে পারছেন না, তখন যেগুলো আমি কম স্টার দিয়েছি সেগুলো বাদ দিয়ে দিবেন, যেগুলো আমি 5 স্টার দিয়েছি সেগুলোকে আপনি আগে পড়বেন, পরে সময় থাকলে 3 স্টার পড়বেন, পরে সময় থাকলে 1 স্টার পড়বেন। আর সেকেন্ড কাজ কি আমার, সেকেন্ড কাজ হচ্ছে এই মুখস্থ করানো গুলো না, সেকেন্ড কাজ হচ্ছে আমার ব্যাখ্যা করে দেওয়া, আলোচনামূলক যে বিষয়গুলো, যেমন এই যে কেন 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 সব কেনর উত্তর দেওয়া হচ্ছে আমার কাছে, কেন লাল আলোকে দূর থেকে দেখা যায়, কেন আকাশ নীল দেখা যায়, কেন গধূলির আকাশ লাল দেখা যায়। সবাই জানি, একদম সবাই চোখ বন্ধ করে জানি যে কি নীল আলোর বিক্ষেপণ বেশি হয় এই জন্য আকাশ নীল দেখা যায়, লাল আলোর বিক্ষেপণ কম হয় এই জন্য গধূলি বেলায় আকাশ লাল দেখা যায়। আমি আপনাকে উল্টা প্রশ্ন করি, আমাকে কেউ একজন বুঝান তো, লাল আলোর বিক্ষেপণ কম হয় বলেই সারাদিন আকাশ লাল দেখা গেল না কেন, আর নীল আলোর বিক্ষেপণ বেশি হয় বলেই গধূলি বেলায় বা ভোরবেলায় কেন আকাশ নীল দেখা গেল না? কেউ একজন বলতে পারবেন? কেউ পারবেন না আমার ধারণা। দেখি 10 সেকেন্ড সময় দিই, কেউ বলতে পারেন কিনা। স্পেসিফিক্যালি চিন্তা করে কিছু খুঁজে পাইলে আনসার দিবেন, নাহলে আনসার দিয়ে টাইম নষ্ট করেন না। স্যার কোশ্চেনটা আরেকবার প্লিজ। আকাশ কেন দিনের আকাশ কেন নীল দেখায়, আর গধূলির আকাশ কেন লাল দেখায়? বইয়ে পড়ছি আমরা, কি পড়ছি? যে নীল আলোর আলোর বিক্ষেপণ। হ্যাঁ, নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশ কম বলে সে বেশি বিক্ষিপ্ত হয়, এজন্য আকাশকে নীল দেখা যায়। আর লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে সে কম বিক্ষিপ্ত হয়, এজন্য সূর্যাস্তের সময় আমরা লাল আলোটাকে দেখি, বাকিগুলো দেখি না। উল্টা হইলো কেন, এরকম হইলো কেন? কেন গধূলির সময় নীল দেখলাম না আর দিনের বেলা কেন আকাশকে লাল দেখলাম? এর উত্তর আছে? স্যার এটা না, ভাবি না। স্যার এটাতে কি ওই সূর্যের আলোর তাপের প্রভাব আছে, মানে বায়ুতে তাপের না না না, তাপের কোনো প্রভাব নেই, টেম্পারেচার কোনো ফ্যাক্টর না। সূর্যাস্তর এই গধূলি বেলার আলো শীতকালেও লাল, গ্রীষ্মকালেও লাল। আর ভর দুপুরের আকাশ বসন্তকালেও নীল, শীতকালেও নীল, গ্রীষ্মকালেও নীল। তাপের কোনো ফ্যাক্টরই নেই, আর্দ্রতারও কোনো ফ্যাক্টর নাই। আচ্ছা, ফ্যাক্টর কি সেটা আমি পরে বলবো না, এটা আসবো ব্যাখ্যা করবো। আমি এই আজকে আমাদের ক্লাসগুলোতে আমরা কি করব, আমাদের ক্লাসগুলোতে আমি শুধু ব্যাখ্যা করবো, ঘটনা ব্যাখ্যা, এটা হচ্ছে আমার কাজ। আমরা আলো শিখলাম, আলো কি আর একটু ডিপতে যদি আমরা জানতে চাই, ডেপথে যদি আমরা জানতে চাই, ডিপে ঢুকতে চাই, তাহলে আলো হচ্ছে কি জানেন? আলো হচ্ছে এক একজন বিজ্ঞানী আলোকে এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলেছেন আলো একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ, আর কিছু না। আবার বিজ্ঞানী হাইগেন নামে একজন বিজ্ঞানী আছেন, হাইগেন বলেছেন কোন তাড়িৎ-চুম্বক তরঙ্গ বর্ণালী কিছুই না, আলো হচ্ছে তরঙ্গ, শব্দ যেরকম তরঙ্গ, আলো হচ্ছে তরঙ্গ, কোনো পার্থক্য নেই। আবার ম্যাক্সওয়েল বলেছি, তরঙ্গ তত্ত্ব বলেছি, কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্ল্যাঙ্ক নামে একজন বিজ্ঞানী ছিলেন। প্ল্যাঙ্ক বলেছেন আলো হচ্ছে কোয়ান্টাম বা ফোটন, মানে আলো এরকম ঢেউয়ের মতো, শব্দ যেরকম ঢেউ খেলে যায়, আলো এরকম ঢেউ খেলে যায় না। আলো কিভাবে যায়? আলো যায় কোয়ান্টাম আকারে। কোয়ান্টাম মানে কি? কোয়ান্টাম অফ সোলেস, আপনারা দেখেছেন জেমস বন্ডের মুভি কোয়ান্টাম অফ সোলেস। কোয়ান্টাম হচ্ছে একটা প্যাকেট, একটা গুচ্ছ, এই গুচ্ছটাকে বলা হয় কি? ফোটন বলা হয়। ফোটন বা কোয়ান্টা একই জিনিস। আর কোয়ান্টাকে নির্ভর করে যে থিওরি তাকে বলা হয় কোয়ান্টাম থিওরি। আপনারা কোয়ান্টাম ল্যাব নাম শুনেছেন তাই না? ধরেন এখানে একটা বাল্ব আছে, এই বাল্ব থেকে আলো ছড়াচ্ছে কিভাবে জানেন? এই যে একটা গুচ্ছ, একটা প্যাকেট গেল, তারপরে একটা গ্যাপ হলো, গ্যাপ হওয়ার পর আরেকটা, একটু গ্যাপ, তারপর আরেকটা প্যাকেট, তারপর আরেকটা গ্যাপ, যখন এই গ্যাপটা এখানে চলে গেল তখন এখানে আরেকটা নতুন প্যাকেট হলো, এই লাস্ট প্যাকেটটা সব জায়গায় এখানে চলে গেল। এইভাবে কোয়ান্টাম তত্ত্ব বলেছে আলো প্যাকেট প্যাকেট আকারে, গুচ্ছ আকারে ছড়ায়। আপনারা ছোটবেলায় গেম খেলেছেন না? গেম খেলার সময় ওই যে প্লেনগুলো যে গুলি করে, গুলিগুলো কি আলোর মতো রঙিন সুন্দর সুন্দর গুলি বের হয়ে যায়? কি হয়, গুলিগুলো কি একটানা যায় নাকি যায় আবার যায় কোয়ান্টাম আকারে যায়, প্যাকেট প্যাকেট গুচ্ছ গুচ্ছ আকারে যায়। তো এই ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছেন আলো হচ্ছে এরকম গুচ্ছ গুচ্ছ, আলো একদম কন্টিনিউয়াসলি যায় না। এখন আমরা সব বিজ্ঞানীটাকে মেনে নিয়েছি, আবার কোনোটাকে মেনে নিইনি। আমরা বিজ্ঞানীরা এই মুহূর্তে সর্বসম্মত আছেন এরকম যে আলো এই সবগুলো থিওরিকে অ্যাকচুয়ালি ব্যাখ্যা করে। আলোর যে অনেকগুলো ঘটনা আছে না আলোক সংক্রান্ত, যেমন পোলারাইজেশন, আবার আছে কি ব্যতিচার,
আবার আছে কি অপবর্তন, ইংলিশে বলে ডিফ্রেকশন, ইন্টারফারেন্স অর্থ ব্যতিচার, বিট বাংলায় বিটি বলা হয়, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, বিট। হ্যাঁ, এই যে প্রাকৃতিক ঘটনাগুলো আছে না, এগুলাকে প্রতিফলন, প্রতিসরণ, এগুলো প্রাকৃতিক ঘটনা। আলো সংক্রান্ত অপবর্তন আছে, বিচ্ছুরণ আছে, বিক্ষেপণ আছে, অনেকগুলো 10-12টা ঘটনা আছে। এই সবগুলো ঘটনায় এই যে 4টা তত্ত্ব আছে, 4টা মেইন থিওরি আছে আলো, কি কি? তরঙ্গ তত্ত্ব, কণা তত্ত্ব, 4টা তত্ত্ব আছে, 4টি। আমি লেখার দরকার নেই আসলে, না লিখলেও চলবে, কারণ যারা কোর্স করবেন তারা তো শীট পাবেনি, অথবা শীট না পেলেও যেখানে বই থেকে তো দাগিয়ে দিব। তারপরে আমি একটু বলি, যদি কেউ কোর্স না করেন তার জন্য। আলোর মোট তত্ত্ব হচ্ছে 4টি থিওরি, লাইট থিওরি 4টা, কি কি? একটা হচ্ছে কণা তত্ত্ব। শুধু তত্ত্বের নাম শিখলেই চলবে না, কোন বিজ্ঞানী দিয়েছেন, কত সালে দিয়েছেন সেটাও জানতে হবে। স্যার আপনার কথা বাপারিং হচ্ছে। কি হচ্ছে? বাপারিং। অন্য একজন বলেন তো, সেমন্তী বলেন তো, কথা কি বাফারিং হচ্ছে? স্যার এখন ঠিক আছে। মাঝখানে স্যার, বাফারিং হয়েছে? স্যার একটু হয়েছে, আচ্ছা, এখন তার আবার মানে ঠিক আছে।